প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যিনি আমাদের দেশের এবং আন্তর্জাতিকভাবে উনি নিরাপত্তা বিশ্লেষণ করে থাকেন। তার নাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি আ সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। বর্তমানে তিনি ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর চেয়ারম্যান, যেটাকে সংক্ষেপে আমরা FSDS বলে থাকি। আপনাকে এই বিশেষ সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি দর্শকদের উদ্দেশ্যে আগেই একটু বলে রাখতে চাই যে আজকে আমরা ৩-৪ টি ইস্যু নিয়ে কথা বলবো। তার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যেটাকে আমরা মক্কা চুক্তি বলে আমরা সবাই জানি, যেটা মক্কা প্যাক্ট। তো ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেটাতে আমরা একটু পরে আসবো। তার আগে আমরা একটা আলোচনা করব যে ভারত সফর করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা পেতে যেভাবে উদগ্রীব হয়েছে, সেই ব্রিক্স সম্মেলন নিয়ে কথা বলবো। আমরা ছোট্ট একটু আলোচনা করব আ আ সার্ক নিয়ে অবশ্যই কথা বলবো এবং বিমস্টেক নিয়েও কথা বলবো। তো আমরা ২ টি আলোচনা আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এবং তার সামনের মাসে যে যুক্তরাষ্ট্রের যে ইউনাইটেড নেশনস এর যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনে যোগদানের বিষয় এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ইস্যুটা নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব। স্যার, আপনার কাছে প্রথমেই একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ভারত কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এত তাড়াহুড়া করে তাদের দেশে তারা দেখতে চাচ্ছে? ধন্যবাদ মিস্টার ফরিদ সাহেব। আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শককে সবাইকে আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। আপনারা যেটা প্রশ্ন করেছেন, এই বর্তমানে এই মুহূর্তে কিন্তু দিস ইজ দি টক অফ দি টাউন। ভারত কেন আমাদেরকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া ভিজিটের জন্য এত আগ্রহ, এখানে কত জিনিস বুঝতে হবে। এই মুহূর্তে মানে ডিপ্লোম্যাটিক্যালি ভারত কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছে। এই ইরান যুদ্ধের জন্য, তারপরে লোকাল জিওপলিটিক্যাল প্রেশার, টেনশন, এতে কিন্তু তারা একটা বিব্রতকর অবস্থায় আছেন। আমরা জানি এই মুহূর্তে কিন্তু ব্রিক্সের চেয়ার ভারতে এবং আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু বিমস্টেকের চেয়ার। তো উনি কিন্তু এই বিমস্টেকের চেয়ার হিসাবে আমাদের প্রধানমন্ত্রীকে ওখানে দাওয়াত দিতে চেয়েছিলেন ব্রিক্সের অধিবেশনে যোগদানের জন্য। এখন কথা হচ্ছে যে আমরা যে যেতে চাচ্ছি না, উনি কারণ কিন্তু স্পষ্টভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা করেছেন কেন যেতে চাচ্ছেন না। এবং তার মধ্যে একটা মূল ইস্যু হচ্ছে যে প্রাক্তন ফ্যাসিস্ট রেজিমের সময় যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনাকে যেহেতু একটা লিগাল মাধ্যমে ওনার একটা কনভিকশন হয়েছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেই ট্রিটির মাধ্যমে আমরা কিন্তু বিগত সরকার আমলে আমরা অনেককে কিন্তু ভারতকে হাতে তুলে দিয়েছি। তা আমরা চাচ্ছি একটা ন্যায্য অধিকারযোগ্য একটা ডিপ্লোম্যাটিক পজিশন থেকে আমাদের সমতা, সেই সমতার ভিত্তিতে আমাদের বর্তমান সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং সাথে সাথে হাদির যারা হত্যা করেছে তারাও ইন্ডিয়াতে তাদের হাতে ধরা পড়েছে, তাদেরকে আমরা ফেরত চাই। আমার মনে এটা একটা ন্যায্য দাবি। কেননা এই ইস্যুটা নিয়ে আমাদের বাংলাদেশের পলিটিক্সে অনেক কিন্তু কথাবার্তা হচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে থাকছেন এবং আমরা হিস্ট্রিতে দেখতে পাই যে অনেকে যারা এই ফ্যাসিস্ট রেজিম তারা পালিয়ে যে কিন্তু আশেপাশে কোনো দেশে আশ্রয় নেয়, কিন্তু সেখানে একটা বড় একটা কন্ডিশন থাকে, আশ্রয় তারা দিবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বসে আমাদের ইন্টারনাল পলিটিক্সে উপর বক্তব্য রাখবে, উস্কানিমূলক বক্তব্য, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এখন ভারত কেন চাচ্ছে? ভারতের কিন্তু দুইটা বিষয় এই মুহূর্তে খুবই একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। আমরা জানি বিগত 16 বছর হাসিনার আমলে ভারত অলমোস্ট যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু আমরা যা চেয়েছি তা অনেক কিছু কিন্তু আমরা পাইনি এবং বঞ্চিত হয়েছে, দিব করে আজও হয়নি। আপনি রিমেম্বার করেন 2016-তে মনে হয় আনুমানিক যখন ভারতের প্রধানমন্ত্রী মোদি ঢাকা এসেছেন, উনি একটা পাবলিক রিসেপশনে বলেছেন আমি পুনরায় ইলেক্টেড হলে ইন মাই নেক্সট 10 ইয়ার আমি তিস্তা পানি বন্টনের ইস্যুটা আমি বাস্তবায়ন করব। কিন্তু কই, তারপর উনি আবার ওই 10 ইয়ার শেষ, আরেক 10 ইয়ারে আছেন, আগামীতে আরেকটি ইলেকশন হবে। 10 ইয়ার একের পর এক শেষ হচ্ছে, কিন্তু ওনার প্রমিস, ওনার কমিটমেন্ট বাস্তবায়ন হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।
প্রক্ষান্তরে আমরা কি না করেছি, এবং শেখ হাসিনা নিজেই বলেছেন আমি যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। তা এটা কিন্তু ভারত প্রতিবাদ করেনি এই স্টেটমেন্টে। তার মানে তারাও বুঝে যে বাংলাদেশ থেকে তারা অনেক কিছু পেয়েছে। এখন ভারতের কনসার্ন হচ্ছে দুটা মেইনলি, আমি যেটা মনে করি যার জন্য তারা উগ্রীব। একটা হচ্ছে যে চায়না ভারতে বাংলাদেশে কতখানি তাদের অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছে এবং শক্তিশালী অবস্থান তার আগে ভারত বাংলাদেশের মধ্যে তারা করতে পেরেছে কিনা, এই নিয়ে তারা একটা শঙ্কিত। এবং তারা চায় না কোনো মতে যে ভারত চায়না বাংলাদেশে আবার তাদের আধিপত্য পুনঃস্থাপন করুক। এবং আমরা জানি জিও পলিটিক্যাল যেই বর্তমানে পরিস্থিতি, আপনার এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু গুরুত্ব অনেক বেড়েছে, অনেক বেড়েছে। এবং এটার মধ্যে মূল কারণই হচ্ছে যে বে অফ বেঙ্গল হ্যাজ সাডেনলি come into the focus of three nations, that is the China, the US and India. এখন চায়না চাচ্ছে তাদের একটা প্রবেশ বে অফ বেঙ্গলে, এন্ড বে অফ বেঙ্গলে তার দরকার কেন এটা বুঝতে হলে আমাদের বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা দেখতে হবে। হরমুজ প্রণালী প্রমাণ করেছে যে জিও স্ট্র্যাটেজিক্যালি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এটা কত ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে চায়নাও শঙ্কিত যে যদি মালাকা স্ট্রেইট এইভাবে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে চায়নার জন্য কিন্তু তাদের হাই সিতে ট্রেড রুট কিন্তু বাধাগ্রস্ত হবে। এবং তার জন্যই তারা উঠে পড়ে লেগেছে বে অফ বেঙ্গল একটা অ্যাক্সেস চায়। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন তখন উনি কিন্তু চায়না যে অফারটা দিয়েছে দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে কানেক্টিং উইথ চিটাগং পোর্ট, বেসিক্যালি এটা ফোকাস হচ্ছে অ্যান অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল। এটা ইন্ডিয়া কোনো মতে চায় না। শুধু তাই না, মংলা পোর্টও আমরা চায়নাকে দিয়েছি এবং চায়না তাদের পরিকল্পনা আছে খুলনাতে তার একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করবে, সো দ্যাট এই মংলা এবং এই রিজনে তাদের প্রস্তুতি। তো ইন্ডিয়া কোনো মতে চায় না যে চায়না এখানে অনুপ্রবেশ ঘটুক, বে অফ বেঙ্গলে তাদের উপস্থিতি তাদের কনফার্ম করবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে রিসেন্টলি যেটা পাকিস্তান, টার্কি এবং সৌদি আরবের মাধ্যমে যে একটা মক্কা প্রতিরক্ষা ব্যবস্থা জয়েন্ট ডিক্লারেশন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশকে হাতছানি দিচ্ছে এবং এটাতেও যাতে আমরা না জয়েন করি এটা নিয়ে তারা উদ্বিগ্ন। তাছাড়া তৃতীয় আর একটা পয়েন্ট আছে যে ভারত এখন ব্রিক্স এর বর্তমান সভাপতি এবং সেই হিসাবে তারা একটা কনফারেন্স যাচ্ছে। অবভিয়াসলি একটা রিজিওনাল পাওয়ার হিসেবে তারা দেখাতে চায় আশেপাশের সব দেশই তাদের আয়ত্তে আছে। তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি না যায়, দিস গিভস এ নেগেটিভ সিগন্যাল। কিন্তু ভারত উগ্রীব যে আমাদের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য। মানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীকে তারা নেয়ার জন্য, এবং সেটা কিন্তু তারা খুব একটা সময় বেঁধে দিয়েছে যে ব্রিক্সের সময়টাতেই যেন যায়। এর অর্থ কি আগে পরেও তো দেখা হতে পারে। আর চায়নার সাথে আপনি যেটা বললেন যে চায়নার সাথে বাংলাদেশ তো কোনো মুখী হচ্ছে না, সুসম্পর্ক মানে মুখী হওয়া না, এটা ভারতমুখী না, চীনমুখী না, বা ওয়েস্টার্ন মুখীও না। তো সুতরাং সুসম্পর্ক যে কারোর সাথে থাকতে পারে, বাংলাদেশ তো বহুদিন পার করে দিয়েছে, বহু বছর। তো এখন তারা যে কারণে চাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে গেলে তাকে কি বোঝাতে চান, যে কারণে তারা আমার কাছে মনে হচ্ছে যে কোন একটা টাইম ফ্রেমের আগেই তারা আমাদের প্রধানমন্ত্রীকে পেতে চাচ্ছে, যে তাকে একটা কিছু রিকোয়েস্ট করা, একটা কিছু বোঝানো যে আপনি এই জিনিসটা করবেন না বা করেন, তাই তো? এটা আমরা অনুমান করতে পারি। অবভিয়াসলি এখানে তাদের পলিটিক্যাল কিছু স্টেক আছে, যেটা তারা অবভিয়াসলি উইথ দ্য চেঞ্জ অফ দি গভর্নমেন্ট তারা এটা চাচ্ছে রিঅ্যাসুরেন্স অ্যান্ড কন্টিনিউটি of the diplomacy or the way the previous regime যেভাবে কাজ করেছে, এটা তাদের চাওয়াটা স্বাভাবিক। তবে আমার কথা হচ্ছে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ফার্ম স্ট্যান্ড নিয়েছে, বোথ থ্রু হিজ ভিজিট টু চায়না অ্যান্ড নট ইমিডিয়েটলি রেসপন্ডিং টু চায়না, এটা কিন্তু আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং এটা আমরা কি করব, এটার কর্তৃত্ব, এটার দায়িত্ব আমাদের জনগণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার যারা পরিচালনা করেন। এটাতে আমরা কারোর হস্তক্ষেপ, কারোর ডিকটেশন, কারোর প্রেশার না মানাটাই হচ্ছে একটা জাতির সত্তার একটা সম্মানজনক অবস্থান। এর জন্য আমি বর্তমান সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই এবং আই স্যালুট হিম ফর দ্য স্টেপ হি হ্যাজ টেকেন। আচ্ছা, আমরা সৌদি, টার্কি এবং পাকিস্তান যে জোটে বাংলাদেশের যোগ দেওয়ার
কথা আমরা শুনতে পাচ্ছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরও কিন্তু বলেছেন যে তারা যোগ দেওয়ার ব্যাপারে তাদের একটি ইতিবাচক মনোভাব তিনি প্রকাশ করেছেন আজকেই ঢাকার মিডিয়াগুলোকে। তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো যে বাংলাদেশ তো ব্রিক্স এর মেম্বার না। তারা সম্ভবত আবেদন করেছিল ২০২৩ সালে। তো ব্রিক্স যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল আমরা জানি যে পশ্চিমা বিশ্বের যে যে তারা তাদের ভাষায় যে আহ, তাদের যে খবরদারি এবং এই বিশ্ব ব্যাংক আইএমএফ এটার বিরুদ্ধে এবং স্থানীয় মুদ্রায় তারা যাতে লেনদেন করতে পারে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু ব্রিক্স গঠন করা হয়েছিল। তো এই ব্রিক্সে যে আমাদের প্রধানমন্ত্রী যেতে চাচ্ছেন না, এটা আমার ধারণা, যেতে চাচ্ছেন না বা যদি যোগ না দেয় আমাদের কি ক্ষতি হতে পারে? এটা তো আমি মনে করি এটা তো ভালোই। আমরা কেন এরকম একটা দেশ আমরা কিন্তু পশ্চিমা বিশ্বের সাথে লাগতেই যাব কেন? আপনি আচ্ছা, কি না মনে করেন? ব্রিক্সের যোগ দেওয়ার জন্য কিন্তু বিগত সরকার কিন্তু অ্যাপ্লাই করেছিল, এবং আমরা এটাও জানি তখন কিন্তু আপত্তি ছিল ভারতের। এক্স্যাক্টলি। ভারতের একটা সম্মতি না থাকাতে ২০২৩ সালে আমাদের বিগত সরকার যখন অ্যাপ্লাই করেছিল সেটা কিন্তু কার্যকারী হয়নি। আমাদের ব্রিক্সে জয়েন করা এখন আমার মনে করি এটা খুবই প্রয়োজনীয়, এবং আমরা ব্রিক্সে জয়েন করব, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে জয়েন করব। যেরকম আপনি চিন্তা করতে হবে যে দেখেন বেগম জেনারেল জিয়া ছিলেন যে, এবং বেগম খালেদা জিয়া একই অনুসরণ করে, ওনারা কিন্তু কোনো পার্টিকুলার দেশের খপ্পরে পড়েন নাই। ওনারা কিন্তু মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসি করেছেন, ওনারা অনেক উইন্ডো ওপেন করেছেন যাতে কোনো কারোর একক চাপে আমাদের বাংলাদেশের যাতে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের একক কর্তৃত্ব অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নেশন যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি ব্রিক্সে জয়েন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দ্বিতীয় কোশ্চেন, এই যে মক্কা যে প্যাক্ট, না আমাদের জন্য কি ব্রিক্সে জয়েন করা বেশি জরুরি নাকি সার্কটাকে পুনরুজ্জীবিত করা, সার্ককে শক্তিশালী করা বেশি জরুরি? কোনটা আপনি মনে করেন? আমি অবশ্যই প্রথমে বলবো সার্ককে পুনর্জীবিত করা অবশ্যই এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং তার পরবর্তীতে আমরা খালি সার্ক নিয়ে থাকলে হবে না। আমরা দেখেছি সার্কের কিন্তু অলরেডি 18টা সামিট হয়েছে। লাস্ট সামিট আমার সামথিং ইন 2016 কাঠমান্ডুতে হয়েছিল, 14তে সম্ভবত। লাস্ট 16তে হয়েছিল, এটা 16তে হয়েছিল, এবং 14তে হয়েছিল, 18তে 16তে যেটা 16 থেকে ইসলামাবাদে হওয়ার কথা ছিল, সেটাতে যাওয়া হয়নি। তখন ওই আগে একটা উরির অ্যাটাকে নিয়ে ওটাকে ইয়ে করে সার্কের বেশ কয়েকটা মেম্বার, বিশেষ করে ভারতের প্রলোভনেই আমরা ওখানে পরবর্তীতে যাইনি, এবং এভার সিন্স সার্কটা যদিও বিলুপ্ত হয়নি, ইটস আ ডিসফাংশনাল অর্গানাইজেশন পড়ে আছে। আমরা রিজিনাল কোঅপারেশন হিসাবে অবশ্যই আমাদের প্রথম চেষ্টা হবে সার্ককে পুনর্জীবিত করা, এবং এই সার্ক পুনর্জীবিত হচ্ছে না কেন আমরা সবাই জানি, এটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তবে সার্ককে জয়েন করেছি বলছি আমরা অন্য কোথাও জয়েন করতে, এটাও ঠিক নয়। উই হ্যাভ টু বি মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডাইরেকশন, এবং ব্রিক্স গিভস আস দ্যাট। কিন্তু আমরা যতটুকু জানি যে সার্কের অন্য সদস্য রাষ্ট্র যেগুলি রয়েছে, যদি আমরা বলি পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এরা সবাই কিন্তু এখন চাচ্ছে যে এটা যেন পুনরুজ্জীবিত হয়, আরো শক্তিশালী হয়। এবং আমি যতটুকু জানি যে সেপ্টেম্বরের 25 তারিখে ইউএন সেশনের কোনো এক ফাঁকে হয়তো ওই সদস্য দেশগুলোর একটা বৈঠক হতে পারে, যেটা নিয়ে সার্কের বিষয়ে একটি আলোচনা হতে পারে। তো আমার তো মনে হয় যে যদি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের পররাষ্ট্র নীতিতে যদি এই বিষয়টা থেকে থাকে যে তারা ব্রিক্সের চেয়ে সার্ককে আগে পুনর্গঠন করে তারপর অন্য চিন্তা করবে, সেটাই ভালো কিনা? না, অবশ্যই আমি বললাম তো সার্ক ইজ আ নোবেল কনসেপ্ট। যদি এত বছর ধরে এটা বিকজ অফ বাইল্যাটারাল হেজিমনিস্টিক প্রেশার জন্য ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক কিন্তু সেই হিসাবে ফ্লারিশ করেনি। পক্ষান্তরে আপনি দেখেন আসিয়ান, ইট হ্যাজ রিয়েলি বিকাম অ্যান ইকোনমিক্যাল ব্লক, এবং তারা হ্যাভ প্রসপার্ড ইন মেনি ফিল্ডসে। আমরা আমাদের ইন্টারনাল বাইল্যাটারাল প্রবলেমগুলো নিয়ে এমনভাবে জড়িয়ে গেছি যে আমরা সার্ককে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি নাই। তবে সার্ক ইজ স্টিল আওয়ার ড্রিম। সার্ক ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ বাংলাদেশ, অ্যান্ড উই অবভিয়াসলি বিং দ্য ব্রেইন চাইল্ড অ্যান্ড দ্য ফাউন্ডার কান্ট্রি ফর দ্য প্রপোজ সার্ক, আমরা চাবো এটাকে পুনর্জীবিত করা হোক। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই। আমি মক্কা ইস্যুতে যাব আর কি, ওই জোটটি নিয়ে কথা বলবো। তার আগে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতের খুবই বিশ্বস্ত কূটনৈতিক সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবার
জাতিসংঘ অধিবেশনে আসছেন না, তিনি আসবেন না। আমার ধারণা সে কারণেই তিনি কি চাচ্ছেন যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এবং সেইখানে কোনো বিষয়ে আলোচনা করা, যেমন সার্ক বিষয়ে এখনই আলোচনা না করা, ব্রিক্সে যোগদান করার ইস্যু থাকতে পারে এবং মক্কা জোট যেটা, ওই জোটে যাতে যোগ না দেয়। এইসব বিষয়ে কি একটা আলোচনার জন্যই তিনি ভারত সফরের জন্য বেশি তাড়াহুড়া করছেন? এটা লট অফ ইফস অ্যান্ড বাটস ইন ইউর কোশ্চেন। উনি যাবেন কি যাবেন না, কেন যাবেন না, এটাও সাধারণত এই ইউএন এর এই জেনারেল অ্যাসেম্বলির মিটিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানই যায় এবং তাদের বক্তব্য রাখেন এবং সবাই শুনেন। ভারতও একটা দেশ যাবেন না আমিও কিন্তু বিশ্বাস করতে পারছি না। উনি কেন যাবেন না, হয় যেতেও নাও পারেন, বাট কথা হচ্ছে যে এর উপর নির্ভর করে তো আমাদের ফিউচার ডিপ্লোমেসি ক্যানট বি কনস্ট্রেইনড। আমাদের সেই ফ্রিডমটা, ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। এখন উনি যদি, হ্যাঁ, এখন প্রশ্ন উঠতে পারে উনি গেলেন, এদিকে আমরা যদি আমাদের প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়াতে না যায়, তাহলে ওখানে কি সাইড লাইনে কথা হবে কি হবে না। এটা অবশ্য আমার একটা ধারণা, যদি এখন না যান তাহলে হয়তো ওই সাইড লাইনের মিটিংগুলা ফলপ্রসূ নাও হতে পারে, সাইড লাইনের মিটিং নাও হতে পারে। তবে আমরা একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি যে আমাদেরকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির হত্যাকারীদের ফেরত। আই থিঙ্ক ইটস এ ভেরি প্রিন্সিপাল লেজিটিমেট রাইট। এটা শুধু বাংলাদেশের সোভেরেনিটিকে অবজ্ঞা করা না, যদি না দেওয়া হয়, যে আমাদের একটা জুডিশিয়ারি জাস্টিস সিস্টেম আছে, তাদেরও ভার্ডিক্ট, তাকেও কিন্তু অবজ্ঞা করা। তা আমরা একটা স্বাধীন জাতি হিসাবে আমাদের জুডিশিয়ারি এবং আমাদের সভাপতি অবজ্ঞা করবে, এটা আমাদের কখনো কাম্য নয়। না, আমার মনে হয় যে আমি ওই প্রশ্নটাতে আবার আসি। সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী এবার আসবেন না, তার অনেকগুলো কারণ থাকতে পারে। যেটা আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যে এই যে উনি বারে, বারে বলতেন যে বন্ধুত্ব সুলভ একটি সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু এই বিগত সময়গুলোতে আমরা দেখেছি তার দেশের নাগরিকদের এই দেশ থেকে আ ফিরিয়ে দেয়া এবং আরো অনেক ইস্যু রয়েছে, ট্যারিফের বিষয় রয়েছে। সেগুলো নিয়ে সম্পর্ক খুব একটা মধুর না, ১। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ এবার জাতিসংঘের এই অধিবেশনে সভাপতিত্ব করবে। আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং আনফরচুনেটলি ভারত যে বাংলাদেশকে বন্ধু বলে যে সবকিছুতে সহযোগিতা করবে, তারা কিন্তু বাংলাদেশকে ভোট দেয়নি এই ইস্যুতে। সুতরাং আমার মনে হয় যে নানান কিছু চিন্তা করেই হয়তো তিনি আসবেন না এবং আমি যেটা জেনেছি এবং এটা নিশ্চিত। তো যাই হোক, আমি একটু এবারকার সবচেয়ে বার্নিং ইস্যু নিয়ে আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে সৌদি, টার্কি এবং পাকিস্তানের যে জোট এবং বাংলাদেশে এখানে যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশের লাভ ক্ষতিটা কি দেখেন আপনি? আচ্ছা, এটা কিন্তু একটা বর্তমানের ইমিডিয়েট একটা সিরিয়াস একটা ইস্যু, যেটা ইজ বিং ডিবেটেড এভরিওয়্যার। এবং আমি মনে করি আপনি একটা বুঝতে হবে আমাদের ভৌগোলিক অবস্থানটা, আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা মাত্র পৃথিবীতে জিওগ্রাফিটা, ম্যাপটা যদি দেখেন, একমাত্র মুসলমান দেশ যার পাশে কিন্তু কোনো প্রতিবেশী মুসলমান দেশ নাই। উই আর দ্য অনলি আইসোলেটেড কান্ট্রি, অ্যান আইল্যান্ড অফ মুসলিম পিপল ইন আ সি অফ নন মুসলিমস। এইরকম একটা প্রেক্ষিতে যে আমাদের অবস্থান, ভৌগোলিক অবস্থান, আমি মনে করি এই মক্কা এগ্রিমেন্টে জয়েন করা ইজ আ মাস্ট, ইজ আ ভেরি ওয়েলকাম ডিসিশন যদি হয়। এবং এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের অস্তিত্ব রক্ষায়, আমাদের ঠিকানাটাকে স্থায়ী করার একটা বিরাট একটা সুযোগ। এবং আমার বিশ্বাস বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, উনি এই বিষয়ে পিছপা হবেন না। উনার নেতৃত্বে এটাতে আমরা অংশগ্রহণ করব। এবং উনি যেরকম উনার ফাদার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনার মা যেই পলিসিতে চলছেন, এখানে যোগদানটাই কিন্তু সেটার একটা অংশ হবে। এবং মুসলিম উম্মার সাথে আমাদের কানেক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন ভারত এবং ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক দিন দিন গাঢ় হচ্ছে, আরো দৃঢ় হচ্ছে, সেখানে আমাদের মুসলমান দেশ বলে আমরা এখানে থাকবো না, এটা কিন্তু আমাদের নীতিগতভাবে ঠিক নয়। আই থিঙ্ক ইটস আ ওয়েলকাম ডিসিশন, অ্যান্ড বাংলাদেশ এটাকে লুফে নেওয়া উচিত। কে কি বললো পিছিয়ে তাকানোর কোনো কথা নেই। আমরা অবশ্যই এটা অংশীদার হতে চাই এবং দিস উইল গিভ আস আ রেসপেক্টেবল পজিশন ইন দ্য ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম এবং ফ্রেন্ড রিলেশন উইথ দি মুসলিম উম্মাহ কান্ট্রিজ। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি, এটা হচ্ছে যে পশ্চিমা যে সামরিক জোট রয়েছে ন্যাটো, এটা ন্যাটোর আদলেই গড়ে তোলা হচ্ছে, কিন্তু জোটটা একটু ছোট। তো ন্যাটোর
যে প্রথম শর্ত হচ্ছে যে ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে অন্য দেশগুলো ধরে নেয় যে তার দেশে আক্রমণ করা হয়েছে। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে কি হবে। তো সুতরাং বাংলাদেশ যদি যোগ দেয় সেক্ষেত্রে কি বাংলাদেশের আমরা অনেক সময় আমরা বিভিন্ন দিক থেকে যে হুমকি দামকি পেয়ে থাকি, নানান ধরনের কথাবার্তা হয়, সেই দিক থেকে কি আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো বলে মনে করেন? একটা কথা হচ্ছে যে ন্যাটো করা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে। ন্যাটো হওয়ার পরে তো টুকিটাকি স্কার্মিশেস, ছোটখাটো যুদ্ধ অনেক হয়েছে, কিন্তু তাই বলি কি পুরা ন্যাটো কি যুদ্ধে জড়িয়ে গেছে? জড়াই নাই। এই যে এই মুহূর্তে যে ইউক্রেনের এখানে যে চলছে, এখানে তো ন্যাটো অনেক সাপোর্ট দিলেও কিন্তু ন্যাটো কান্ট্রিজরা ডাইরেক্টলি এখনো কিন্তু রাশিয়ার এগেনস্টে লাগে নাই। তো হ্যাঁ, একটা এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে ইটস আ অ্যাডিশনাল স্ট্রেংথ দ্যাট ইউ আর নট অ্যালোন। এবং আমাদের সাথে আরো যে অনেক দেশ আছে, এবং এই মুহূর্তে আপনি দেখেন পাকিস্তান, টার্কি এবং সৌদি আরেবিয়া, এটা মাত্র শুরু। আমার মনে হয় এর সাথে আরো অনেকে যোগ দিবে। ইভেন ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে, আজকে যেটা আমি শুনলাম ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে। তো আমরা মনে হয় এটা আস্তে আস্তে আরো বাড়বে, এবং একটা আমার মনে হয় মুসলমান কান্ট্রিজ শুড স্ট্যান্ড স্ট্রং এবং শুড বি এবল টু ডিফেন্ড দেমসেলভস, এবং নিজেদের মুসলমান একটা উম্মাহ যদি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এটা আমাদের জন্য একটা ভালো অবস্থান হবে। এবং পৃথিবীর সব জায়গায় যে মুসলমানরা যেইভাবে নিগৃহীত হচ্ছে, এবং তাই আমাদের ইন্ডিয়াতে দেখেন যেভাবে মুসলমানরা তাদের একজন সিটিজেন হিসেবে তার দায়িত্ব এবং তার যে অধিকার সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না, ঠিক একই দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং ইন গাজা, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইসরায়েল। তা আর কত নিপীড়ন! এবং টাইম হ্যাজ কাম, মুসলিম উম্মাহ তারা রিয়ালাইজ করুক যে এইরকম একটা দরকার, এবং এটা করে আমাদের নিরাপত্তা আমরাই দেখব। এবং আমরা যদি একত্র হই, বিগ পাওয়ার ব্লক, যেটাকে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ অবজ্ঞা করতে পারবে না। আপনি যেটা বললেন যে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে এই জোটভুক্ত হওয়ার জন্য, কিন্তু একটা ন্যারেটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ইরানকে শায়েস্তা করার জন্যই এই জোটটা করা হচ্ছে। সেটা কি সঠিক আসলে? এটা ইরানকে শায়েস্তা না, আমার মনে হয় মক্কা জোটটা, মক্কা ডিফেন্স প্যাক্টর মূল উৎপত্তির কারণই হচ্ছে, দেখেন মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে, বিশেষ করে জিসিসি কান্ট্রিজ, গালফ কোঅপারেশন কাউন্সিল, এই 7টা গালফ কোঅপারেশন কাউন্সিল কিন্তু অনেক বছর ধরে আমেরিকার উপর নির্ভর ছিল তাদের নিজেদের নিরাপত্তা, প্রতিরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে, এবং অনেকগুলো কিন্তু আমেরিকান বেস এস্টাবলিশ ছিল। এগুলা কিন্তু এরা কিন্তু সব দিক থেকে সাহায্য করেছে এই বেসগুলাকে টিকিয়ে রাখা, ফান্ডিং, সবকিছু ফেসিলিটি দিয়ে। কিন্তু বাস্তবে কি হলো, যেই ইরানের সাথে যুদ্ধ বাঁধলো, কুড এনি অফ দিস গেট প্রোটেকশন ফ্রম দি আমেরিকা? পায়নি, আমেরিকা দিতে সক্ষম হয়নি। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে যার উপর আমি রিলাই করলাম, যাকে আমি নিয়োগ দিলাম আমার প্রতিরক্ষার জন্য, সেই যদি অ্যাকচুয়াল টাইম অফ রিকোয়ারমেন্ট তাকে যদি না পাওয়া যায়, তখন তো আমার ভাবতে হবে। আমার মনে হয় একটা রাইট ডিসিশন, সময় সাপেক্ষিক, এবং এটা মনে করি তারা বুঝতে পেরেছে যে আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা আমাদেরকে জোরদার করতে হবে, কারোর উপর নির্ভরশীল হয়ে এটা কাজে লাগবে না। এবং আপনি জানেন ইরান কিন্তু স্পেসিফিকলি বলছে, আমার কিন্তু কোনো মিডল ইস্ট কান্ট্রির উপরে আক্ষেপ নেই, তোমরা আমেরিকান যেগুলো বেসগুলো আছে এদেরকে এখান থেকে হটাও, তাহলে যাতে এরা তোমাদের এখান থেকে আমাদের উপর আক্রমণ করছে, সুতরাং আই হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু অ্যাটাক ইউ। তো এই হিসাবে আমি মনে করি ইটস আ গুড ডিসিশন। মুসলমান কান্ট্রি একসাথে যদি হতে পারে, এটা আই থিঙ্ক ইট উইল বি আ বিগ ফিউচার এবং ইটস আ গুড ব্লক, যেটা মুসলমান উম্মাহ শক্তিশালী ভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের অধিকার আদায় করতে সক্ষম। যে কোনো সামরিক জোটেই এটার ভালো মন্দ দুটো দিকই থাকে, কিন্তু আপনি ঠিক স্পেসিফিক্যালি বলবেন যে এই জোটে যদি বাংলাদেশ যোগ দেয় তো সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি কি ধরনের পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ কি দিক রয়েছে? প্রথমে আমি পজিটিভ গুলা বলি, যে আমরা অ্যাকচুয়ালি দেখেন না, আমরা একটা ছোট দেশ, আমাদের অর্থনীতি ছোট, খুব বেশি না। আমরা অ্যাকচুয়ালি হাউ মাচ ক্যান ইউ স্পেন্ড অন ডিফেন্স, এটা একটা সীমা আছে। আমাদের এত অর্থনৈতিক প্রবলেম, আমাদের উই হ্যাভ লট অফ ইকোনমিক ডিফিকাল্টিস। এইরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আইসোলেটেড একটা মুসলিম কান্ট্রি, কোনো সময় যদি আমরা কোনো দিক থেকে, ওটা বলেন ইস্ট অথবা ফ্রম ওয়েস্ট অর ফ্রম দ্য নর্থ, যদি আমরা আক্রান্ত হই, আমাকে সাহায্য করার মতন একা বেঁচে থাকা ইজ অলমোস্ট ইম্পসিবল।
তা আমাদের যদি আর একটা মুসলিম দেশ থাকতো তাহলে একটা আমাদের ডেপথ তো খুব ছোট, খুবই সীমিত। তা এইখানে আমি মনে করি এরকম একটা হওয়াতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার হবে, আমরা সহযোগিতা পাবো প্রতিরক্ষা ব্যবস্থা, এবং আমরা যেহেতু একটা বিগ আমাদের এই পিস টিমের পার্টিসিপেন্টটা সিন্স 1988, আমি 1988 কিন্তু আমি প্রথম বাংলাদেশের ফার্স্ট টিমের টিম লিডার ছিলাম, যেটা ইরান ইরাক যুদ্ধের পরে গিয়েছিল, তখন আমি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম। তো আমাদের যে এক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড ওভার, এইটার সাথে যখন আমরা এই মক্কা এগ্রিমেন্টের ডিফেন্স, আমাদের একটা যে এক্সপোজার আছে, এই এক্সপোর্টটাকে আমাদের এক্সপিরিয়েন্সটাকে আমরা আরো সুসংহত করতে পারবো। এটা হলো আমাদের পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ সাইড হতে পারে। ও আরেকটা হচ্ছে যে আমরা যখন এখানে থাকবো, কোন দেশ আমাদেরকে উপর আক্রমণ করতে হুমকি দিতে পারবে না, একটা আমাদেরকে একটা they will have to give a second thought about it। আর ব্যাড সাইড বলতে পারেন যে এটা নিয়ে যদি যুদ্ধ বেজে যায়, আমরা কি কোনো গ্লোবাল ওয়ারে জড়িয়ে পড়বো কিনা। প্রত্যেকটা সাইডে আপনি প্রত্যেক ইউ হ্যাভ টু টেক আ রিস্ক টু গেইন। আপনি ফ্রি কোনো কিছু পাবেন না। আমি মনে করি there is more to gain than to have a risk। আমাদের অনেক পাওয়ার আছে দেন ক্ষতি হওয়ার চাইতে। তো আমরা একটা মর্যাদাশীল ইসলামিক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে হলে মক্কা প্যাক্টে জয়েন করা ইজ, আমি মনে করি, ভেরি পজিটিভ ওয়েলকাম ডিসিশন। মানে বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যদি এই জোটে যদি যোগ দেই, তাহলে আমাদের উপরে কোনো আক্রমণ হলে এই জোটের অন্য সদস্যরা ধরে নেবে যে তাদের উপর আক্রমণ হয়েছে, তারা আমাদের রক্ষা করার জন্য আসবে, তাই তো? মানে অন্য দেশের ক্ষেত্রেও আমরা তাই করব। কিন্তু জি জি বলেন বলেন, আপনি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ যেটা ইচ্ছা প্রকাশ করছে, আমরা ইউক্রেনের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে ইউক্রেন অনেক আগে কিন্তু নেটোতে যোগ দেওয়ার ব্যাপারে তারা আবেদন করে রেখেছিল, সেটা কোনো কারণে বিলম্বিত হয়েছিল। এই যে বিলম্বিত হওয়ার খেসারত কিন্তু ইউক্রেন দিচ্ছে যে পশ্চিমারা তাদের আর্থিক অস্ত্র দিয়ে সাহায্য করছে, কিন্তু সরাসরি তারা বলতে পারছে না যে এটা আমাদের উপর আক্রমণ। তো আমি মনে করি যে যদি বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে থাকে সেই জোটে যোগ দিবে, সেটা তো তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা উচিত। আপনি কি মনে করেন? দেখেন না, আপনি ইউক্রেনের একটা অ্যাডভান্টেজ আছে, ন্যাটো কান্ট্রিগুলো সব বর্ডার আছে তার সাথে, সুতরাং সাহায্য করা, এগিয়ে আসা ইজ নট এ ডিফিকাল্ট পয়েন্ট। আমি একটা লোন এত দূরে একটা মুসলিম কান্ট্রি, আমাকে কে সাহায্য করবে? ফিজিক্যালি কে আসবে? আর ইউ ওয়েটিং ফর হেল্প ফ্রম ইন্ডিয়া? দেন হু ইজ আওয়ার এনিমি? আর ইউ ওয়েটিং হেল্প ফ্রম মিয়ানমার? কোনো সম্ভাবনা আছে? এগুলো ইজ দেয়ার পজিটিভ ভাইব যে এরা আমাদের বিপদে আসবে? এখন পর্যন্ত হিস্ট্রি ডাজন্ট সে সো। এইখানে অলরেডি দেখেন পাকিস্তানের সাথে আমরা কোনো কিছু করতে গেলেই একটা পুরো ভারতের মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলে যে বাংলাদেশ ইজ বিকামিং অ্যানাদার পাকিস্তানের ঘাঁটি। তারা এটাই, মানে আমরা কোনো একটা নর্মাল ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিংবা কোনো ডিফেন্স এক্সচেঞ্জ করতে গেলেই কিন্তু তারা এত আপনার সংশয় প্রকাশ করে। why not become formally not only with Pakistan, exactly যেখানে ইন্ডিয়া ওপেনলি তারা বলতেছে যে ইসরায়েল ইজ আওয়ার ফাদার। এবং আপনি জানেন এন্টার মিডল ইস্ট এবং এই রিজিয়নে ভারত এবং ইসরায়েল কিভাবে তারা কোঅপারেট করছে। ইফ উই কোঅপারেট, হোয়াট ইজ দ্য প্রবলেম? তারা করতে পারলে আমরা তো প্রশ্ন করিনি, আমরা কেন পারবো না? প্রশ্ন করিনি আমরা কেন পারবো না? উই আর আ সভরেন কান্ট্রি, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। উই মাস্ট এক্সারসাইজ আমাদের রাইট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এক্স্যাক্টলি স্যার। তো আমরা মনে করি যে যুদ্ধ আসলে কাম্য না, কিন্তু বর্তমান বিশ্বের যে অবস্থা বিরাজ করছে, তাতে করে একটা সামরিক জোটে বাংলাদেশের থাকাটা আমি মনে করি সময়ের দাবি। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই জোটে বাংলাদেশের বর্তমান সরকার যোগ দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তাতে করে মানুষ কিন্তু উচ্ছ্বসিত। তো আমরা আশা করি যে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না, এবং যে সিদ্ধান্ত নিক তারা দ্রুত নেবে, এবং রাষ্ট্রের স্বার্থে তারা যেগুলো করবে সেটা ভালোই করবে। আমি স্যার আপনাকে শেষ একটি কোশ্চেন করে শেষ করতে চাই, আপনি অনেক জরুরি কাজে কোথাও যাবেন, যে এই যে আন্তর্জাতিক অঙ্গন এবং ভূ রাজনীতিতে বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে নতুন সরকারের অনেকগুলো সিদ্ধান্ত এবং ইচ্ছার প্রতিফলন আমরা দেখতে পেরেছি, এটাকে বাংলাদেশের বর্তমান অবস্থা এখন বহির্বিশ্বে কিরকম হবে, এবং এই যে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী আসছেন, তো বাংলাদেশ এই বিশ্ব নেতারা এটাকে আসলে কিভাবে এটা রিসিভ করবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের কাছে কি মেসেজ দিতে পারেন? আচ্ছা, প্রথমে শুনেন, আপনি একটা
ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কান্ট্রির যখন প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, প্রত্যেক দেশে কিন্তু তারা অ্যাসেস করে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দি সভারেন স্ট্রেংথ অফ দিস কান্ট্রি। স্বাধীনতার তার ফল সুফল এবং রিজিনাল জিওপলিটিক্সে তার পার্টিসিপেশন কতখানি। আমরা যদি কোনো একটা কান্ট্রি সাবজুকেটেড হয়ে যায়, কোনো একটা কান্ট্রির দায়বদ্ধতা আমাদের সবকিছু চলতে হয়, তাহলে আমাদের ইম্পর্টেন্স ওই কান্ট্রির কাছে চলে যাবে যাদের কাছে আমরা দায়বদ্ধ। তো একটা স্বাধীন সর্বোচ্চ রাষ্ট্র হিসাবে প্রধানমন্ত্রী অলরেডি হি হ্যাজ ডিসপ্লেড যে আমরা একটা স্বাধীন দেশ, এবং এখন যখন নিউ ইয়র্কে যাবেন আমার বিশ্বাস অনেক কান্ট্রি আমাদের রাষ্ট্রপ্রধানকে সসম্মানে ওনাদেরকে বরণ করবেন, এবং উই অন আ প্রিন্সিপাল স্ট্যান্ড। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা অযৌক্তিক, আমরা কোনো আগ্রাসনী মনোভাব নিচ্ছি, আমরা চাচ্ছি আমাদের লেজিটিমেট রাইট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি, এ মেম্বার অফ দি ইউনাইটেড নেশন, এ সিগনেটারি অফ দ্য চার্টার অফ দি ইউএন। আমরা তো ইন্টারন্যাশনাল যত গুড গভর্নেন্স এবং গুড ওয়ার্ল্ড আছে সবগুলোর সাথে তো আমরা একমত। এখানে এইরকম একটা পজিশনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়াটা একটা, আমি মনে করি একটা খুবই ভালো সময়, এবং উইল সি আ চেঞ্জ ইন দ্য ওয়ে আমাদের নেতাকে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা সম্মান দেবেন। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকের মধ্যে এখানে শেষ করব। আপনারা ওনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ বর্তমান সময়ে যে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন পররাষ্ট্রনীতিতে, সেই সিদ্ধান্তগুলো এটা বাংলাদেশের জনগণের পক্ষেই যাবে। এবং আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপনাকে হয়তো পরবর্তী সময় আবার আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ। বলতে চাই, আমরা তো ভোটের মাধ্যমে একটা সরকারকে নিয়োগ দিই একটা দেশ চালানোর জন্য 5 বছর। এখন ভোটের মাধ্যমে দেওয়ার উদ্দেশ্য কেন? জনগণ আপনাকে সাপোর্ট করেছে, দে মনে করে যে আপনি ইয়োর পার্টি ইজ দ্য বেস্ট টু গভর্ন। অ্যান্ড গভর্ন করতে হলে কিন্তু জনগণের সেন্টিমেন্টটা বুঝতে হবে, জনগণ কি চায়, জনগণের প্রত্যাশাটা কি। তো যেই সরকার ইলেকশনে জিতার পরে জনগণের সেন্টিমেন্ট বুঝে কাজ করবে, সেই সরকার, তার জন্য সাফল্য অনিবার্য। আমি এই আশায় আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে ভালো থাকবেন।